কিছু জানেন না। সাম্প্রতিককালে যেটা মহিউদ্দিন ভাই বললেন যে সাম্প্রতিককালে এই চর্চাটা শুরু হয়েছে, কোন কোন প্রকাশক চেষ্টা করছেন চুক্তি করতে, লেখকরাও চাচ্ছেন চুক্তি করতে, এবং একটি হিসাব অন্তত দেবার জন্য যে তারা কতগুলো বই বিক্রি হলো এবং কতগুলো বই ছাপা হয়েছিল। এই চুক্তি এটা সাম্প্রতিক বিষয়। আপনার যে প্রকাশক দুইজন বা তিনজন যারা রয়্যালটি দিচ্ছেন ওনারা কি আমাদের সমিতির সদস্য? তাহলে তো আমি মনে করছি যে আমার আমরা এটা অনেকদিন ধরে আমরা এটা চেষ্টা করছি যে নিয়মিত হিসেব করা শুরু হচ্ছে। এটা একটা বড় প্রশ্ন আছে, সেটা হলো যে লেখকদের সমিতি নাই কেন? তারা তাদের সমিতির তরফ থেকে প্রেসার। আমরা এই প্রশ্নটি সৈয়দ হককে করি। জনাব সৈয়দ শামসুল হক, আমরা একটি প্রসঙ্গ এখানে উঠে আসছে যে পেশাদারিত্ব, এবং আরেকটি প্রসঙ্গ এখানে উঠে আসছে যে লেখকদের এরকম একটি প্রেসার গ্রুপ কেন নাই, একটি সমিতি কেন নাই যারা চুক্তি করার ক্ষেত্রে বা পেশাদারিত্বের ক্ষেত্রে বা রয়্যালিটি পাওয়ার ক্ষেত্রে একটা চাপ সৃষ্টি করতে পারে। তার আগে এতক্ষণ যে শুনছিলাম আমি দুটো কথার প্রতিবাদ করি। একটি হচ্ছে ফরিদ সাহেব বললেন যে বই বেরুলে পরেই রয়্যালটি দেওয়া হবে। এটা ঠিক নয়। বহু লেখক আছে যাদেরকে ফরিদ সাহেবে গিয়ে অগ্রিম দেন। মহিউদ্দিন সাহেব এটা সমর্থন করবেন যে লেখকদের অগ্রিমও দেওয়া হয়। এই কথাটি এস্টাবলিশ হওয়া দরকার। বই বিক্রি হলেই দেওয়া হয় তা নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অধিকাংশ লেখক বা সব লেখককেই ফরিদ সাহেব বলছিলেন যে শখে বই বেরোনো নাকি শখের ব্যাপার। এটা নিশ্চয়ই নয়, এটা নিশ্চয়ই নয়। এটা আমি মনে করি যে লেখকদের প্রতি একটি কটাক্ষ করা হয়েছে, যেটা আমি ভালোভাবে গ্রহণ করতে রাজি নই। লেখকেরা হয়তো নতুন লেখক, তরুণ লেখক, তারা এটা শখে করতে পারেন, বা দীর্ঘদিন ধরে লিখছেন, খুব একটা উন্নত মানের নয়, তিনি একটা বই বেরোলে পরে খুব খুশি হয়ে গেলেন। কিন্তু অধিকাংশ লেখক যাদেরকে আমরা মানি গণি, যারা জাতীয় জীবনে অবদান রেখেছেন, সাহিত্য ক্ষেত্রে অবদান রেখেছেন, তারা কিন্তু এটাকে একটা শখের বই বেরোলো এভাবে দেখেন না। এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এখন যে প্রশ্ন করা হয়েছে যে লেখকদের কোনো সমিতি নেই কেন, হ্যাঁ, এটা একটা সংস্থা বা সংগঠন থাকা দরকার এবং এটা আমরা প্রয়োজন বোধ করছি। কারণ রয়্যালটি দেবার ব্যাপারে অধিকাংশ প্রকাশকের কাছ থেকে আমরা অনুকূল সাড়া বা অনুকূল প্রতিক্রিয়া দেখি না। ফরিদ সাহেব রয়্যালটি দেন, মহিউদ্দিন ভাই রয়্যালটি দেন, এটা আমরা জানি যে দুজনকে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এরকম আরও অনেক প্রকাশক আছেন যারা রয়্যালটি দিয়ে থাকেন। কিন্তু তাদের সংখ্যা মোট সংখ্যার তুলনায় খুবই নগণ্য। এখন পর্যন্ত অবস্থার উন্নতি হচ্ছে, কিন্তু আশানুরূপ উন্নতি নয়। তো এই উন্নতিটা ঘটাবার জন্য লেখকদের সংঘবদ্ধ হয়ে একটি সমিতি গঠন করা দরকার, এটা আমি মনে করি। কিন্তু শুধু সমিতি করে চাপ দিয়ে কেন নিতে হবে? এটা আমার প্রাপ্য। এতে চাপ দেওয়ার প্রশ্নটা আসছে কেন? আপনি যদি সচেতন প্রকাশক হন, আপনি যদি মনে করেন যে আপনি অন্য ব্যবসা না করে বইয়ের ব্যবসায় এসছেন, কারণ আপনার জ্ঞান এবং আপনার সৃজনের প্রতি আপনার একটি প্রবণতা রয়েছে, আপনার ভালোবাসা রয়েছে, তাহলে আপনাকে চাপ দিতে হবে কেন? জনাব মহিউদ্দিন আহমেদ। হক ভাই উনি কারেক্টলি পয়েন্ট আউট করছেন, অ্যাডভান্স দেওয়া হয়, মানে অনেক ক্ষেত্রে আপনার বই যদি আপনার পাণ্ডুলিপি যদি পড়ে এডিটর মনে করে যে এটা অ্যাডভান্স দেওয়া যেতে পারে, এটা সেসব ক্ষেত্রে আমরা এখন বাংলাদেশে আমি মনে করি যে রয়্যালটি কেউ দিচ্ছে কি দিচ্ছে না এটা চেক করার কিন্তু একটা খুব সহজ উপায় আছে। যারা রয়্যালটি দেন, যেসব পাবলিশার, এই রিটার্ন দিতে হয় অ্যাট সোর্স, আপনার রয়্যালটি থেকে ট্যাক্স ডিডাক্ট করা হয়, এবং ওটার একটা কপি আমরা অথরকে পাঠিয়ে দিই। যত টাকাই হোক সেটা আমরা বলি যে আপনার রয়্যালটি থেকে এত টাকা আপনার কাটা হয়েছে অ্যাজ ফার্স্ট ইনকাম ট্যাক্স, এটা আমরা দিয়ে দিচ্ছি। কারণ লেখক ইনকাম ট্যাক্স দেন কি না দেন সেটা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই, কিন্তু আমরা অ্যাট সোর্স ট্যাক্স কেটে আমরা দিচ্ছি। সুতরাং এটা পাবলিক ডকুমেন্ট, কেউ যদি দেখতে চায়। এবং
ফরিদ আহমেদের কাছে আসার আগে আমাদের দর্শকদের পাঠানো দুই একটি খুদে বার্তা পড়ি যে রফিকুম মনির চৌধুরী বলছেন বইমেলা শেষে খালি হাতে যিনি ঘরে ফিরেন তিনি হলেন একজন লেখক। জয় ময়মনসিংহ থেকে বলেছেন লেখক ও প্রকাশকের চুক্তি ছাড়াও যে জিনিসটা সবচেয়ে প্রয়োজন তা হচ্ছে স্বচ্ছতা ও সততা। নীলক্ষেতের অবৈধ বই সম্পর্কে কিছু জানতে চাই, ফরিদ ভাই যদি একটু আলোকপাত করেন। অবৈধ বই মানে বইয়ের যে পাইরেসিটা কিন্তু আমাদের একেবারে পাবলিকেশনস একটা ক্যান্সারের মতো হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রচুর বই পাইরেসি হয়ে যাচ্ছে। আমরা যখন বইমেলায় ফেব্রুয়ারি বইমেলা নিয়ে বাংলা একাডেমিতে ব্যস্ত থাকি তখন আমাদের এই প্রচুর বিকৃত বই যেগুলো মানে জনপ্রিয় বইগুলো সেগুলো কিন্তু ঢাকার বাইরে পাইরেসি হতে থাকে। আমরা যে এটা খুব একটা ধরতে পারি তাও না, আবার যে দুই একবার আমরা ধরেওছি তা তো খুব একটা প্রতিকার হয় না, হয়তো সাময়িকভাবে বন্ধ হয়, এরপরেই আবার এটা শুরু হয়ে যায়। তো এই জিনিসটা আসলে আমাদের এমন একটা হয়েছে যে আমাদের সুস্থ প্রকাশনাটাই কিন্তু একসময় হুমকির মুখে পড়ে যাবে এই পাইরেসির জন্য। কারণ বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক বই আছে যে বইটা একটু বেশি রানে বিক্রি হয়, বেশি সংখ্যায় আমরা ছাপি। সেই অল্প কয়েকটি বই, যে কয়েকটি বই আমরা একটু বেশি পরিমাণে ছাপতে পারি, সে বইগুলি সব কপি হয়ে যায়। একটি প্রশ্ন আমি করতে চাই যে লেখক, নতুন লেখক তৈরি করার ক্ষেত্রে আপনারা কি অবদান রাখছেন? এখানে আমি কিন্তু একটা কথা যেটা আমি বলি সেটা হচ্ছে যে আমাদের অবদানের একটা দিক আছে, সেই দিকটা হচ্ছে যে বইটি প্রকাশ করা এবং বাজারজাত করার এইটুক সহায়তা কিন্তু প্রকাশক করতে পারে। কিন্তু এখানে কিন্তু মূল জিনিসটা না একটা লেখক তৈরি করার পিছনে, একটি লেখক তৈরি করার পিছনে মূল জিনিস হচ্ছে তার লেখনীটা, তার লেখার শক্তিটা, তার লেখার শুদ্ধতাটা। এবং আমি 22 বছর ধরে প্রকাশনা করছি। বাংলা একাডেমি অমর 21 গ্রন্থমেলা এটা সম্ভবত 27তম তাদের অফিসিয়াল বইমেলা, তার অফিসিয়ালি নিয়েছে। সে জায়গায় এটা হচ্ছে আমার 23তম বইমেলা, অর্থাৎ বাংলা একাডেমি থেকে আমি খুব একটা পিছিয়ে নেই। এই 22 বা 23টি বইমেলাতে প্রতি বছর আমি অন্তত গড়ে যদি 5 জন করে নতুন লেখকের বই বের করে থাকি তাহলেও কিন্তু আমি অন্তত 100 জনের বই কিন্তু বের করেছি প্রতি বছর। এবং এখন যারা তরুণ, যাদের 40-45 বছর বয়স, জনপ্রিয় লেখক, তাদের কিন্তু নতুন বই আমি এবং আমার মতো দুই একজন প্রকাশক। এই 100টি লেখকের, নতুন লেখকের মধ্যে আপনি স্যাটিসফাইড হয়ে যে এটা বাংলা ভাষার একটি ভালো বই, এরকম সংখ্যা কয়টি? সেটা চট করে বলা খুবই মুশকিল। গড়ে এরকম একটা আমরা আলাপ প্রসঙ্গে যদি জানতে চাই, চট করে বলা মুশকিল। এবং আমি বলবো যে যেসব লেখকরা এখনো বইয়ের জগতে আছেন, যারা নিয়মিতভাবে লেখালেখি করে যাচ্ছেন, হ্যাঁ, তারা সবাই মানসম্মত লেখা লিখছেন, না হলে তারা থাকতে পারতেন না। কারণ আমি এই 22 বছর অনেক লেখক দেখেছি, অনেকের বই 22 বছর আগে বের করেছি, কিন্তু পরে 5 বছর পরে আর সেটা করতে পারি নাই। আবার অনেকের বই আমি দেখেছি যে দীর্ঘদিন ধরে বের করে যাচ্ছি, কিন্তু তার পাঠক আর বৃদ্ধি পাচ্ছে না। অনেকের পাঠক খুব দ্রুত বৃদ্ধি পেয়ে গেছে। তো এটা তো আসলে নতুন লেখকের আমাদের যতটুকু করার ততটুকুর মাধ্যমে এটা হয়েছে। তারপরে লেখনের মানটা তো লেখকের নিজের উপর নির্ভর করছে। এটা আপনি ঠিকই বলেছেন। ফরিদের সঙ্গে একটু আমি যোগ দিতে চাচ্ছি। একটা ইন্ডেক্স হয় নির্ণয় করার জন্য যে বেস্ট সেলার কি হবে এবং কার বই ক্লাসিক হচ্ছে, কোন বই এটা ক্লাসিক পর্যায়ে আমাদের লিটারেচারে যাচ্ছে। এবং এটা নির্ভর করে আপনার কতবার এটা রিপ্রিন্ট হচ্ছে, কত কপি এটা রিপ্রিন্ট হচ্ছে, এটার উপরে। সুতরাং ইন্ডেক্সটা এটা আপনার মিউচুয়ালি ডিসকাস করে রাইটার্স, অথার্স যারা এটাকে নিয়ন্ত্রণ করবে সেভাবে করা যায়। কিন্তু আমরা এমনিতে যদি আমাদের বুদ্ধিজীবীদেরকে ইয়ে করি, দেখি যে ওনাদের কি বই বের হচ্ছে এবং কি বই রিপ্রিন্ট হচ্ছে, আমি জানি না আজকে 40 বছরে আমরা কয়টা বইকে বলবো বাংলাদেশে যে এটা কালজয়ী হয়েছে, একটা ভালো কাজ হয়েছে। জনাব আহমদ মুস্তফা কামাল, যে প্রসঙ্গটি এসছে সেটা হচ্ছে যে লেখকদের উৎসাহিত করার ক্ষেত্রে প্রকাশকরা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু লেখনীর ব্যাপারে তার কোনো কিছু করা না। লেখনী তো সম্পূর্ণভাবে লেখক হয়ে ওঠার ব্যাপারটা লেখকেরই কাজ। এটি
তারই কাজ, তারই ধ্যান, তারই জ্ঞান, এটা তার করতে হবে অবশ্যই। কিন্তু প্রকাশের ব্যাপারটা কিরকম দাঁড়ায় যে ধরুন আমি একটি লেখা লিখলাম, সেই লেখাটি বিভিন্ন মাধ্যমে প্রকাশ করার ব্যাপার থাকে, যেমন পত্রপত্রিকায় প্রকাশ করা, ইলেকট্রনিক ম্যাগে প্রকাশ করা, কিংবা আজকাল অনলাইনে প্রকাশিত হচ্ছে লেখালেখি। কিন্তু সেগুলো কোনো স্থায়ী রূপ নেই, ফলে প্রত্যেকটি লেখক চায় একটা বই বের হোক। তো বই বের হলো, ধরুন বই বের হলো, একজন তরুণ লেখক 10 বছর 12 বছর ধরে লেখালেখি করছেন, একজন তরুণ লেখক, তার বই বের হলো। খুব স্বাভাবিক যে তার অনেক বই বিক্রি হবে না, খুব কম সংখ্যক বই বিক্রি হবে, এটা খুবই স্বাভাবিক। সেটিকেই স্ট্যান্ডার্ড ধরে রেখে যদি একজন লেখক, একজন প্রকাশক মনে করেন যে এই লেখক ফেইলিওর, মানে ওনার দ্বারা আর কিছু হবে না, এই লেখক দ্বারা কিছু হবে না, তাহলে ভুল হবে। আমিও একসময় তরুণ ছিলাম, এখনো হয়তো আপনারা তরুণই বলবেন। আমার অভিজ্ঞতা তো এরকম বলে যে আমার প্রথম বই যেটা বেরিয়েছিল 98 সালে, কিংবা দ্বিতীয় বই 2001 সালে, সেগুলো প্রথমবার খুব বেশি বিক্রি হয়নি। কিন্তু এখন যে বইগুলো বের হয়, সেই বইগুলো বিক্রি হয়ে যায়। শুধু তাই নয়, বিক্রি হয়ে যায় শুধু তাই না, এই পাঠকরা, আমার যে পাঠক তৈরি হয়েছে, তারা ঘুরে, মানে পেছনে ফিরে গিয়ে আমার প্রথম বই খোঁজেন, দ্বিতীয় বই খোঁজেন। কিন্তু দুঃখজনকভাবে আমি আমার দ্বিতীয় বইটির কথা বলি, দ্বিতীয় যে বইটি বেরিয়েছিল, সেই বইটি আমি রিপ্রিন্ট করার জন্য আমার ওই প্রকাশককে অনুরোধ করেছিলাম, এবং তিনি বললেন আচ্ছা ঠিক আছে আমি করে দেবো, তা আপনি পাণ্ডুলিপিটা একটু আমার কাছে, তার সফট কপিটা নিয়ে আপনি আবার একটু ঠিকঠাক করে দেন। তা আমি দিলাম 3 বছর আগে, আমার দ্বিতীয় বইটির কথা বলছি। 3 বছর আগে বইটি দিলাম, এবং এখন পর্যন্ত বইটি বের হয়নি, এবং বের করবেন কিনা সেটাও তিনি আমাকে জানাননি। আরেকটি কথা বলি, আমার প্রথম বইয়ের আমার দ্বিতীয় বইয়ের ওই বইটির কথা বলছি, ওই বইটি কত কপি ছাপা হয়েছিল, ওটা কি 50 কপি না 5 কপি নাকি 500 কপি আমি জানি না, হয়তোবা 5 কপি ছাপা হয়েছিল অন্তত আমার কাছে, হয়তোবা তার মধ্যে হয়তোবা 4টি আমার কাছে আছে, আর একটি হয়তো উনি ফেলে দিয়েছেন। কিন্তু কথা হচ্ছে ওই বইটার নেই, পাঠকরা গেলে তার ওই প্রকাশনালয়ে গেলে ওই বইটি পাওয়া যায় না, আমার পাঠকরা ওই বইটি খুঁজে বেড়ায়। আমি তাকে নিজে অনুরোধ করেও কোনো পথ বের করতে পারি। আমরা একটু চট্টগ্রামে কথা বলি। চট্টগ্রাম থেকে শৈলী প্রকাশনের স্বত্বাধিকারী সাংবাদিক রাশেদ রৌফ। জনাব রাশেদ, লেখকদের রয়্যালিটি দেওয়ার ক্ষেত্রে প্রকাশকদের সদিচ্ছার অভাব রয়েছে, এই অভিযোগটির সঙ্গে কি আপনি একমত? এই বিষয়ে একটু বিস্তারিত বলা দরকার মনে করছে খালেদ ভাই। আমি ধন্যবাদ জানাই আমাদের মহিউদ্দিন ভাই, আমাদের ফরিদ ভাইয়ের বক্তব্য শুনেছি, মোস্তফা ভাইয়ের বক্তব্য শুনেছি, এবং হক ভাইয়ের বক্তব্য শুনেছি। আসলে ঢাকার পরে যে চট্টগ্রামের স্থান এটা আমরা জানি, কিন্তু প্রকাশনার বিষয়ে প্রেক্ষাপটটা একটু আলাদা। কারণ প্রকাশনার মান বিষয়ে একটা চট্টগ্রামের ঐতিহ্য আছে, আপনারা জানেন। বইগর ভালো প্রকাশক হিসেবে আমাদের শুধু চট্টগ্রামে, সারা বাংলাদেশে একটা বড় স্থান করে নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বইগর টিকতে পারেনি। কারণ আমাদের এই চট্টগ্রামে প্রকাশনা শিল্প ঠিক সেরকম গড়ে ওঠেনি। এখানে যে কয়েকটা প্রকাশনা সংস্থা আছে, এগুলোকে বলা যেতে পারে শৌখিন প্রকাশনা সংস্থা, এবং লেখক যারা এখানে চট্টগ্রাম আছে তাদের মধ্যেও কিন্তু পেশাদারিত্ব ঠিকভাবে গড়ে উঠেছে এটাও বলা যাবে না। এই জন্যে আপনার অভিযোগটা, এটা আমাদের মনে হয় চট্টগ্রামের প্রেক্ষাপটে একটু আলাদা। কারণ এখানে চট্টগ্রামের লেখকরা যেখানে তাদের বই প্রকাশের সুযোগটা প্রধান মনে করছে এবং বড় গুরুত্ব দিচ্ছে এই জায়গায়, সেই জায়গায় লেখক সম্মানের বিষয়টা খুব বড় করে লেখকরা দেখতে পাচ্ছেন না। আর এখানে লেখকদের সাথে প্রকাশকের একটা ভালো সম্পর্ক আছে। এই আগে এক সময়ে লেখকরা তাদের নিজেদের টাকা দিয়ে বই বের করত, কিন্তু সেই হিসেবে এখন অনেক দিন অনেক এগিয়ে গেছে, আমাদের প্রকাশনা শিল্প এগিয়ে গেছে। এখন অন্তত প্রকাশকরা লেখকের বই প্রকাশ করছেন, কোনো টাকা নিচ্ছে না। তো সেই হিসেবে আমি মনে করি লেখক সম্মানের বিষয়টাও ধীরে ধীরে এই চট্টগ্রামে আসবে। আমাদের ফরিদ ভাই এবং মহিউদ্দিন ভাই যে কথাটা বলছেন সেটা ঠিকই। ঢাকাতেও বড় বড় প্রকাশনা সংস্থা এখন লেখক সম্মানী যেখানে দিচ্ছে না, সেই জায়গায় চট্টগ্রামে যেখানে শিল্প গড়ে ওঠেনি সেই জায়গায় প্রকাশকরা লেখক সম্মানী দিয়ে এটা এগিয়ে আসবে। আমার মনে হয় খুব একটা
জনাব এটাকে রাশেদ রউফ, আশা করা যায় না। জনাব রাশেদ রউফ, তারপরও জনাব এই রাশেদ যে রউফ, আপনাকে কয়েকটা ধন্যবাদ। প্রকাশক- আমরা একটু খুলনার একজন প্রকাশক মিনু মমতাজের সঙ্গে কথা বলি। মিনু মমতাজ, লেখকের